যে মানে নাইলে মানুষ ভোট দিবে না, কারণ রিপন ভাইরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি করছে যে 155টা গাড়ি নেন। আচ্ছা রিপন ভাই, আপনারা বিএনপি আওয়ামী লীগ, জি আশা ভাই তারা এখন এত স্বাবলম্বী এবং নাবালক থেকে সাবালক হয়ে গেছে, তারা এখন আর কারো পরামর্শের ধার ধারে না, এবং তারা নিজেদেরকে ধরাকে সরাজ্ঞান করার চেষ্টা করছে। খালেদ, আমি কিন্তু এখনো তরুণদের পক্ষে, ছাত্রদের পক্ষে, নতুন রাজনীতির পক্ষে। রিপন ভাইরা তাতে আহত হওয়ার কিছু নাই। আমরা বিএনপিও যদি নতুন রাজনীতি বাণী আমাকে শোনায়, আমি বিএনপির প্রতিও যথেষ্ট মনোযোগী হব। একমাত্র জামাত ইসলামীকে আমরা দেখছি, আমি কি বলি, জামাত ইসলামীকে দেখছি বাড়াবাড়ি করছে, এবং বাংলাদেশের নারীরা অত্যন্ত শঙ্কিত যে ধর্মভিত্তিক বা উগ্রবাদীরা রাজনীতিতে বা ক্ষমতা কেন্দ্রের কাছে চলে এসেছে কিনা। জামাতকে আমার বাড়াবাড়ি করতে দেখছি। ছাত্রদের সংগঠনের কথা আপনাকে আমি বলি, আমার খুব দুঃখ হচ্ছে তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ সম্ভাবনা ছিল সেটিকে তারা এটিএম বাক্সের মতো ক্যাশ বাক্সতে রূপান্তর করতে চাচ্ছে। এটা আমার কাছে এই যে দুর্ভাগ্য মনে হচ্ছে জাতিটার। দেখুন, আমরা কিন্তু মুখিয়ে ছিলাম যে তারা যে রাজনীতিতে নতুন বিতর্ক করছে, তারা যে গণপরিষদের কথা বলছে, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এবং রাজনীতিকে খোল নলচে পাল্টে দেওয়ার কথা বলছে, এগুলোতে কিন্তু দেশবাসী অত্যন্ত আশাবাদী হয়েছিল। কিন্তু আপনি যখন 150টা গাড়ি নিয়ে যান, আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয়, আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিক কে এবং এর ভাড়া কে দেয়, এবং আপনার জীবনযাপনে যখন রিক্সা থেকে আপনি 4 হুইলারে চলে যান, এরা কি বোঝেন না যে মানুষ আসলে এবং ইন্টারকনে যখন ইফতারি করে না কিন্তু 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 আশা ভাই, ওদের যে সবচেয়ে বড় নেতা নাহিদ সাহেবরে তো আবার আমরা দেখলাম বাসে করে যাইতেছেন। মানে আমরা কি একজন দুজন নেতারে দিয়ে আসলে বিবেচনা করতে থাকবো? মানে আমরাই বা ওদের কিরকম ভাবে বিবেচনা করব? মানে ওরা তো আমি আপনাকে বলি না, প্রথম কথা, একজন দুইজন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি। দেখুন, আমাদেরকে সংগঠনকে দেখতে হবে, সংগঠনের রাজনীতিটা কি দেখতে হবে, এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভার্ড হয় সেটা দেখতে হবে। এখন নাহিদ একটা সিম্পল লুকিং শার্ট পরে রিক্সায় করে, ভ্যান গাড়িতে করে বাসায় গেল, এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির মতো তখন মনে হবে। যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন, দেখুন বিএনপি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই কনভেনশনাল রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাচ্ছে। এইটাই হচ্ছে দুর্ভাগ্যটা। আপনার তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা। দেখুন, জাতীয় নাগরিক পার্টির অন্তত 10টি সমালোচনা আমি করতে পারবো। এই কাজগুলো তাদের করা ঠিক হয় নাই। তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। তারা কিন্তু রাজনীতিতে ভালো করুক, এটা আমি এখনো চাই। এবং আপনি খালেদ খেয়াল করেন, 54 বছরে আমরা যে বিতর্ক হতে দেখি নাই, যে কথাগুলো আলোচনা হতে দেখি নাই, এমনকি শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে, এগুলো কিন্তু তারা তুলেছিল। তারা রাজনীতিতে বিতর্ক হবে, আনপ্লেজেন্ট বিতর্কও হবে। বিএনপির জন্ম কোথায় হয়েছে, তারা স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমতা কাছাকাছি এনেছিল, আপনার অত্যন্ত আনকমফোর্টেবল অনেক কথা তারা বলতেই পারবে। কিন্তু এই আলোচনা আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে, তারা যেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যায়। সেই জায়গাটিতে জাতীয় নাগরিক পার্টি অনেক পিছিয়ে যাচ্ছে। প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে। আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখো লাখো মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে। ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে। ওই যে হোন্ডা, গুন্ডা, মোটর গাড়ি, টাকা পয়সা, আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় 2025 সালে, আপনি বুঝতে পারছেন না? এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর। আমাদের সমাজে তো কেউ প্রজা ছিল না, আমাদের সমাজে তো সবাই রাজা ছিল। আপনি নিশ্চিত আপনার ক্লাসরুমে দেখেছেন, আমি দেখেছি। এই দারিদ্র থেকে তো, আমাদের মানসিক দারিদ্র থেকে তো আমাদের বেরোতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি চাই সবগুলো রাজনৈতিক দলের আয় কোত্থেকে হচ্ছে এবং ব্যয় কোথায় হচ্ছে সেটি আন্তর্জাতিক এই প্রশ্নটি উঠলেই আশাফ ভাই, আমি যখন এই কথা বলি তখন ওরা এই হিরো আলম থেকে শুরু করে এনসিপি সবাই এই কথা বলে যে আপনারা কি বিএনপি আওয়ামী লীগকে কখনো এই প্রশ্ন করেছেন? এটার কি উত্তর দিবেন? আসলে বিএনপি আওয়ামী লীগকে তো এই বাধ্যতা আমরা করতে পারি নাই। বিএনপি 5000 কোটি টাকা খরচ করে ইলেকশন করছে 2001 সালে। আমাদেরকে কি বলছে কোথায় টাকা পেয়েছে? এটি আমরা বলেছি, মিনমিন করে বলেছি। বিএনপি আওয়ামী লীগ কোনোদিন আমাদের কথা শুনে নাই, করতে জানে। তার পরিণতি কিন্তু তারা বরণ করেছে। আপনি আওয়ামী লীগের মতো দলকে পালিয়ে যেতে দেখলেন, আপনি আর আমার জীবদ্দশায় আমরা কখনো ভাবতে পেরেছি খালেদ? আপনি বিএনপিকে 16 বছর যেই অত্যাচারের ভেতরে দেখেছেন 1/11 এর পরে, আমি তো বলবো এই বিএনপিকে তো আমরা কখনো, বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল হতে পারতো,
এখন কিন্তু আমি সেটি দেখছি না। কেন বলি, রিপন ভাই বারবার সংস্কারের কথা বলেন, সাংগঠনিক সংস্কার, 8টি বিভাগ, জেলা পর্যায়ে রিপন ভাই নিজেও একটি বিভাগের দায়িত্বে আছেন। ভাই, আপনার সাংগঠনিক সংস্কার নিয়ে আমরা আগ্রহী না, আপনার রাজনৈতিক সংস্কারটি কোথায়? আপনার রাজনৈতিক আচরণ, আপনার না রিপন ভাই, আমি জানি আপনার সাথে আমার দুদিন আগে দেখুন, আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি এইভাবে বলে থাকেন, ওই দলের তৃণমূল পর্যন্ত কেন আপনি যাচ্ছেন না? আমি আজকে রিপন ভাইকে বলে রাখি, শোনেন, 4 বছর মেয়াদী সংসদ অথবা প্রধানমন্ত্রী 2 বার, এগুলো আপনি যখনই মেনে নেবেন, পারসেপশন হবে যে বিএনপি সংস্কারের পক্ষে। আপনার বিভাগের সংস্কার নিয়ে কথা বলতে হবে না। আপনি এমনও হতে পারে, আপনারা যতদিন ক্ষমতায় থাকার কথা ভাবছেন, আপনি তার 2 গুণ 3 গুণ সময় ক্ষমতায় থাকতে পারবেন ভালো রাজনীতি করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে খালেদ, আমরা বারবার আমরা শিওর হতে চাই যে আমরা নিশ্চিতভাবেই ক্ষমতায় থাকতে পারবো কিনা। এই গ্যারান্টি নিলে গণতান্ত্রিক শাসন হবে না। এই গ্যারান্টি দিয়ে আমার মনে হয় যে উই উড লাইক টু এক্সটেন্ড ইট তামিদ ফর 10 minutes, 10 more minutes, because we have প্লিজ। আমি একটু রিপন ভাইয়ের কাছে অনেক প্রশ্ন জমা হয়ে গেছে। আমি একটু রিপন ভাই, আমি যেহেতু একটু সময় আমরা একটু বাড়ালাম, আপনার অনুমতি নিয়ে, আপনাদের অনুমতি নিয়ে, সেই একটা প্রশ্ন এটা করতে চাই যে আমরা এনসিপিকে অবশ্যই বলবো, তোমরা রূপায়ণ টাওয়ারে কেমনে তোমরা অফিস নিলা, তোমরা কেমনে ইন্টারকন্টিনেন্টালে খাওয়াইতেছো, তোমরা কেমনে গাড়ি চড়তেছো, কিন্তু আমাদের তো এই প্রশ্ন এখন করতে হবে রিপন ভাই। আপনি আমাদেরকে যত খারাপই মনে করেন, গত 15 বছর ধরে এই প্রশ্ন আমরা করতেছি। হয়তো আশা ভাইয়ের ভাষায় আমরা তো বুলন্দ আওয়াজ তুলসী কি তুলি নাই, সেটা একটা কথা, কিন্তু আপনারা এই প্রশ্ন আমি করতে চাই যে আপনারা কি এই সব আয় ব্যয়ের হিসাব দিবেন? আপনারা কি হিসাব দিবেন আপনাদের শীর্ষ নেতা লন্ডনে থাকতেছেন, তার ব্যয় কোত্থেকে আসতেছে? ইজ ইট ক্লিয়ার? যে কারণ আমি ওনারে খুবই পছন্দ করি, কিন্তু ওনার তো থাকার, ইংল্যান্ডে থাকার তো একটা খরচ আছে, সেটা 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 কোত্থেকে আসে? বারে এইটা কি আমাদের কাছে পরিষ্কার? আমরা কি দেখতে চাইলে দেখতে পারবো? আশরাফ ভাই যদি আজকে বিচিত্র একটা কাভার স্টোরি করতে চায়, বেগম জিয়া এবং তার ছেলের টাকা, আয় ব্যয়, পরিবার কত টাকা থেকে নেয়, সেটা কি আশরাফ ভাই করতে পারবেন? আমাদের এইটাই শুধু প্রশ্ন। আমি আপনাকে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আশরাফ কায়সার যদি এই ধরনের একটি স্টোরি করতে চান, তিনি নির্দ্বিধায় করতে পারেন, এবং আমি ওনার প্রস্তাবটা পাঠাতে পারি, নিঃসন্দেহে তিনি করতে পারেন। আশরাফ ভাই, আপনি যদি এটা কিছু করেন, এটা আমাদের জন্য করেন আশরাফ ভাই। বলে দিচ্ছি খালেদ, আমি এরকম একটি কভার স্টোরি করতে চাই, এবং আমি চাই বিএনপি আমাকে তথ্য ভিত্তিক ভাবে সহযোগিতা করুক। এটিতে বিএনপির রাজনীতির যে ট্রান্সপারেন্সি, হলমার্ক অফ ট্রান্সপারেন্সি হয়ে যাবে। আমি আপনাকে আশরাফ কায়সার প্রসঙ্গক্রমে আমি যদি বলি, আমাদের নেতা তারেক রহমান সেখানে থাকেন, তার স্ত্রী একজন গাইনোকোলজিস্ট, তিনি ওখানে বিলেতে কাজ করছেন, তার মেয়ে বিলেতে কাজ করছেন, তাই না? তো সুতরাং আপনার রাজনীতিতে যদি তারেক রহমান যদি সার্বক্ষণিকভাবেও যদি রাজনীতি নিয়েও ব্যস্ত থাকেন, তার সংসার জীবন নির্বাহ করার মতো যথেষ্ট সঙ্গতি তার আছে। আমি ঘটনাক্রমেই বলি, প্রসঙ্গক্রমেই বলি যে আমার স্ত্রী একজন চিকিৎসক, তিনিও ঢাকা মেডিকেলের ছাত্রী, তিনি অ্যাজ ওয়েল এজ তিনি ব্রিটিশ সিটিজেনও, তার বিদেশে কিছু তার আয় রোজগার ছিল, তিনি সেখানে কাজও করেছেন অ্যাজ এ ডক্টর। তো সুতরাং ট্রান্সপারেন্সি থাকবে না, জানতে চাইলেই তো আমরা বলতে পারবো, আমরা কিন্তু লিখিও, আমরা প্রকাশও করি, অসুবিধা তো নাই।